একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল ও সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বিকেলে সাতক্ষীরায় দলীয় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। সাতক্ষীরার কলারোয়ায় জনসভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন সাতক্ষীরা, খুলনা ও আশেপাশের এলাকার নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও বাংলাদেশ নিয়ে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। কিছু রাজনৈতিক দল বা সংগঠন বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছেন। একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। তারেক রহমান আরও বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার করে বিএনপি দেশবাসীর ভাগ্য উন্নয়ন করতে চায় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং রাজনৈতিক সংস্কারে চলমান লড়াই সফল করতে আত্মপ্রকাশ করল ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এতে মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব এবং মুখপাত্র করা হয় সামান্তা শারমিনকে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে কমিটি ঘোষণা করা হয়। এ সময় নেতারা জানান, রাজনৈতিক দল, মিডিয়া সহ দেশের সব খাত পুনর্গঠনে কাজ করবে তারা। স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছিল তাদের একটি প্ল্যাটফর্মে আনতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন। রোববার আত্মপ্রকাশ করে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি। এর আগে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। এবি পার্টির সাবেক নেতা মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক, ডাকসুর সাবেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করা হয়। শিগগিরই সব জেলা, মহানগর এবং থানা পর্যায়ের কমিটি গঠন হবে। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা। আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। এটি রাজনৈতিক দল কিনা এমন প্রশ্নে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, রাষ্ট্র সংস্কারে সবাইকে নিয়ে থাকতে চায় জাতীয় নাগরিক কমিটি। এখনই রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই তাদের। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। আন্দোলনে ভূমিকা রাখায় কমিটিতে রাখা হয়েছে আইনজীবী মঞ্জুর আল মতিন ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরকে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে স্বপ্নের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছে তা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুতরা অশান্তি সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে উল্লেখ করে সতর্ক করেন তিনি। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সম্মেলন কেন্দ্র শাপলায় মতবিনিময়ের জন্য যান শিক্ষার্থীরা।
প্রথমে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। এরপর ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে বের হয়ে যাওয়া যাবে না। ডক্টর ইউনূস বলেন, এই প্রতিজ্ঞা থেকে বের হওয়ার সুযোগ নেই। তারা চেষ্টা ত্রুটি করবে না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ আমাদের হাত তুলে দিবে, এই সুযোগ যেন হাতছাড়া না। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র থাকবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ, সে দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে। স্বাধীনতার পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, এই সুযোগ হাতছাড়া হলে দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না। কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া, আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাআল্লাহ সফল করব। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়। তারা সবাই বলছে যে আমরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানের যে ধারাগুলো রাষ্ট্রের সঙ্গে সাংঘর্ষিক তা পরিবর্তন করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জেলা ও বিভাগীয় সফরের অংশ হিসেবে রোববার মুন্সিগঞ্জ ও চট্টগ্রামের সভা শেষে এসব কথা বলেন দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ সময় হতাহতদের পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ছাত্র রাজনীতি নিয়েও বক্তব্য দেন তারা। রবিবার ঢাকা বিভাগের মুন্সিগঞ্জে যান কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে 13 সদস্যের দল। শহরের একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভায় আন্দোলনে নিহত 9 পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান তারা। বিকেলে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন ছাত্র জনতা। এ সময় স্বৈরাচার সরকারের অনিয়ম ও একতরফা নির্বাচন ব্যবস্থা টিকিয়ে রাখতে যে সংবিধান করা হয়েছে তা পরিবর্তনের দাবি জানান সার্জিস আলম। রাষ্ট্রের স্বার্থের সাথে সাংঘর্ষিক সংবিধানের যে ধারাগুলো রয়েছে এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত কিনা। অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই, সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে। সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পরে নগরীর লালদিঘি ময়দানের সভায় তিনি বলেন, দেশের বিভিন্ন খাত সংস্কারের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় দেখতে চান তারা। রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে সেগুলোতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন এবং নিয়ন্ত্রণ কোনো দল নয়, ছাত্ররাই করবে বলেও জানান সমন্বয়করা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বৈরাচারের দোসরদের আইন অনুযায়ী বিচার করা হবে, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শিক্ষার্থীদের বৈঠকের আলোচ্য বিষয় প্রসঙ্গে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি আরও বলেন, হোলসেল মামলা গ্রহণযোগ্য নয়, আইন অনুযায়ী দোষীদের বিচারের আওতায় আনা হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণ আন্দোলনে প্রায় 18,000 ছাত্র জনতা আহত হয়, তাদের সকলের তথ্য সংগ্রহের কাজ চলছে। এছাড়া আহতদের চিকিৎসা ও নিহত পরিবারের খোঁজ খবর নেওয়া হবে ফাউন্ডেশনের মাধ্যমে বলেও জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি, দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না। এক মামলাতে অনেকজনকে নিয়ে আসা এবং পার্সোনাল ভেন্ডেত্তার কারণে কাউকে মামলা দেওয়া, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না বা হবে না। জাতীয় সঙ্গীত নিয়ে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির বক্তব্য তার ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, আমান আজমি তাদের দলের কেউ নয়। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি আমান আজমির বক্তব্য কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ হলে তা জামায়াতের নজরে আসে। এতে বলা হয়, আমান আজমির সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার বক্তব্যকে কেন্দ্র করে জামাত সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। আমান আজমি ৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে গোপন বন্দিশালায় ৮ বছর আটকে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়েও কথা বলেন তিনি। এরপরই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরপরই এ বিবৃতি দিল জামাত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে ঢাকা যতটা না উদ্বিগ্ন তার চেয়ে বেশি বিস্মিত। পররাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন, বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধের কোনো শঙ্কা নেই, তারপরও রাজনাথ সিং কেন সতর্ক করলেন? তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় নিজ দেশের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ করায় বিষয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে উনি কেন এরকম কথা বলেছেন। ইউক্রেন বা গাজা পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। কিছুদিন ধরে দু দেশের মধ্যে সম্পর্কে কিছুটা ফাটা দেখা দিয়েছে। এর রেশে যুক্তরাষ্ট্রে ইউনূস মোদির বৈঠক হবে কিনা তা অনিশ্চিত। এ নিয়ে প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না। বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না, আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। দেশে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা জনগণের মনের ভাষা বোঝে না তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। রোববার সকালে এবি পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন আমির খসরু। এ সময় অন্য দলের নেতারা দ্রুত নির্বাচনের তাগিদ দেন। অন্তর্বর্তী সরকারের ১ মাস কেমন গেল, ভবিষ্যতে কেমন যাবে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সঠিকভাবে দেশ পরিচালনা করছে। এ ধারা অব্যাহত রাখতে সরকারকে বিভিন্ন পরামর্শ দেন তারা। স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হবে। আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে ভোগ বিলাস করে এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। শিক্ষার ব্যাপারে আপনারা যে পদক্ষেপ নিয়েছেন এটা যথেষ্ট নয়। আপনারা আগের সিটে ফিরে গেছেন, আমরা এটা চাই না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ ও জনগণের অধিকার ফেরাতে ১৫ বছর বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার আন্দোলনে দেশ মুক্ত। ৩৫ বছরের নিচে যারা ৬৫% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান। ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, তাকে ফেরত পাঠান।
তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা পায়ের চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, লুটেরা এবং ফ্যাসিস্ট। এখনও আওয়ামী লীগের দোসররা দেশ ও মানুষের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলেও দাবি বিএনপি নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উজ্জ্বল ভাবমূর্তি কাজে লাগিয়ে শ্রমবাজারে সুফল পাওয়ার তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। মধ্যপ্রাচ্যের বাজার নিয়মিত করতে এবং সম্প্রসারণের দক্ষতা বাড়ানোর পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এজন্য টাস্ক ফোর্স গঠন এবং রোডম্যাপ তৈরিরও পরামর্শ তাদের। ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করা 57 বাংলাদেশের সাজা সম্প্রতি মওকুফ করে আরব আমিরাত, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক সাফল্য। বাংলাদেশি অভিবাসী কর্মীদের প্রধান গন্তব্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আরব আমিরাত সহ সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানে কর্মী সংখ্যা বেশি। তবে সাম্প্রতিক বছরগুলোতে সীমিত হয়ে পড়ে এই শ্রমবাজার, ফলে বিপাকে পড়তে হয় বাংলাদেশি কর্মীদের। বাংলাদেশি শ্রমিকদের সিংহভাগই অদক্ষ। প্রশিক্ষিত দক্ষ কর্মীর মাধ্যমে ইউরোপ সহ উন্নত দেশের বাজার ধরার উদ্যোগ নিলেও সফলতা পায়নি বিগত সরকার। দুর্নীতি আর সঠিক কূটনৈতিক প্রচেষ্টার অভাবই কারণ। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের সামনে এখন অন্যতম চ্যালেঞ্জ অভিবাসন খাত। আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উজ্জ্বল ভাবমূর্তিতে এক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে, আবারও খুলতে পারে মধ্যপ্রাচ্যের বাজার। এই ধরনের প্রফেসর ইউনূসের মতো একজন সরকার প্রধানের আন্তর্জাতিকভাবে যে ভাবমূর্তিটা আছে, সেই ভাবমূর্তিটার সর্বোত্তম ব্যবহার আমরা যদি করতে পারি, তাহলে নিশ্চিতভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থের বিভিন্ন জায়গাতে ইতিবাচক ফল পাওয়ার একটা সুযোগ কেন্দ্র। দূতাবাসগুলো ঘিরে নিতে হবে নতুন পরিকল্পনা, কর্মীদের তথ্য সংগ্রহে টাস্কফোর্স গঠন এবং রোডম্যাপ তৈরিরও পরামর্শ তাদের। উপদেষ্টার যে গ্রহণযোগ্যতা রয়েছে সারা বিশ্বে, চাইলে ইউরোপেও নতুনভাবে বাজার উন্মোচন করা যায়। তবে সেখানে কয়েকটা জিনিস আগে থেকেই দেখতে হবে যে এখানে আমাদের দূতাবাস আছে কিনা, না হলে সেটা দূতাবাসের ব্যাপারে পরিকল্পনা, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে। রেমিটেন্সে গতি বাড়াতে দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক কাজে লাগিয়ে পুরনো চুক্তিগুলো নবায়নের পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগ দিতে 2 দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার সকালে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন থেকে এই সময় বেঁধে দেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, প্রায় 1 মাস ধরে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ শূন্য রয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অবস্থায় দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবি জানান বক্তারা। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভিসি নিয়োগ দিবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক অবস্থা তা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে। আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমন একজন ভিসি দিক যিনি শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব এবং গবেষণা বান্ধব হবে। বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে দাবি করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। রোববার বিকেলে নবাববাড়ি রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিডিওতে দেখা গেছে হিরো আলমকে যারা মারধর করেছেন তারা কেউই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী নন। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে হিরো আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। এর আগে দুপুরে বগুড়ায় আদালতে মামলা করতে গিয়ে মারধরের শিকার হন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। পরে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছে। কোন অবস্থা থেকে, কোন সোর্সের জন্য, কোন ষড়যন্ত্রের জন্য এটা হয়েছে? হিরো আলম কেন আসবে, তাকে কেন মারবে, কেন বিএনপির নাম বলবে? আমার কাছে তো মনে হচ্ছে এটা পুরো একটা পরিকল্পনা, ছক অনুযায়ী কাজ করেছে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য। 5 বছর ধরে নষ্ট দিনাজপুর মেডিকেলে কলেজের এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিনও বিকল 7 মাস। রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ 2টি যন্ত্র অকার্যকর হওয়ায় ভোগান্তিতে রোগীরা। বেসরকারি হাসপাতালে খরচ করতে হচ্ছে দ্বিগুণ টাকা। তবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2013 সালে বসানো হয় এমআরআই ও সিটি স্ক্যান মেশিন। 6 বছরের মাথায় নষ্ট হয়ে যায় এমআরআই মেশিন, আর এবছর ফেব্রুয়ারিতে বিকল হয় সিটি স্ক্যান মেশিনটি। রোগ নির্ণয়ে এই হাসপাতালে এমআরআই 3000 ও সিটি স্ক্যানে 2000 টাকা খরচ করতে হতো। সেখানে বাড়তি টাকা খরচ করে সেবা নিতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। এখানে সিটি স্ক্যান হচ্ছে না, বাইরে সিটি স্ক্যান ভাই হচ্ছে 3500 টাকা, এইখানে মাত্র 2000 টাকা। আমার 1500 টাকা অতিরিক্ত লাগতেছে। মাথা ফাটা হয়ে আমরা সিটি স্ক্যান করছি বাইরে যাইয়া। হাসপাতালে যদি মেশিন ঠিক থাকতো বা যেগুলো ঠিক থাকতো তাহলে আমরা এখানে করতে পারতাম। এমআরআই নষ্ট, তারপরে কানেক্টিভ নষ্ট, মানে এখানে কোনো চিকিৎসার যে যেটার জন্য সামান্য একটা কিছুর জন্য আসলো বলতেছে পপুলারে যাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নতুন এমআরআই যন্ত্রের জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে, আর বিদেশ থেকে যন্ত্রাংশ এনে মেরামত করা হবে সিটি স্ক্যান মেশিন। যে এই মেশিনটি ঠিক হবে না এবং আমাদেরকে নতুন মেশিনের চাহিদা দিতে বলেছে এবং সেই প্রয়োজন মতো আমরা নতুন মেশিনের চাহিদাও দিয়েছি। আর সিটি স্ক্যান মেশিনটি ফিলিপসের, ওনাদের সঙ্গে আমাদের চুক্তি করা আছে, ওনারা রিপেয়ার করে দিবেন। মাঝখানে নষ্ট হলে ওনারা পরবর্তীতে আবার ঠিক করে দেয়। এবং হাসপাতালের গুরুত্বপূর্ণ 2টি যন্ত্র নষ্ট থাকায় সাধারণ রোগীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে বেশিরভাগ খালে বাঁধের কারণে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত এসব অবৈধ বাঁধ অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক রাখার দাবি এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খালের উপর বাঁধে পানি চলাচল ব্যাহত হচ্ছে, তাই অবৈধ এসব বাঁধ অপসারণ করা হবে। লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলকে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে প্রায় 50 বছর আগে মেঘনা নদীর পাশে নির্মাণ করা হয় 37 কিলোমিটার বেড়িবাঁধ। এর আশপাশে রয়েছে ঘরবাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি। গত 4 দশকে সেই এলাকা দখল ও ইজারা নিয়ে তৈরি করা হয় মাছের ঘের ও পুকুর। গত কয়েকদিনের আকস্মিক বন্যায় জেলার 5 উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে 10 লাখের বেশি মানুষ। এখন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে অবৈধভাবে ডাকাতি ও রহমতখালী খাল সহ বিভিন্ন খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় বন্ধ হয়ে গেছে পানি চলাচল। এ কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। দ্রুত এসব অবৈধ বাঁধগুলো কেটে পানি চলাচল স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। প্রভাবশালী ব্যক্তিরা খালে বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বন্ধ করে দিচ্ছে। খালের বাঁধগুলো কেটে দিলে তাড়াতাড়ি দ্রুত হয়তো পানিগুলো নেমে যেতে পারে। খালের ওপর নির্মিত বাঁধগুলো উপজেলা প্রশাসনের নেতৃত্বে অপসারণ শুরু করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। গত 5 দিন যাবত আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহ উপজেলা প্রশাসনের সার্বিক তদারকিতে আমরা এই খালটা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করি। খালের ওপর অবৈধভাবে নির্মিত বাঁধের কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে, তাই অবৈধ বাঁধ অপসারণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় 200 বাঁধ, তারপরে আপনার জাল অপসারণ করা হয়েছে। তো বাঁধ কাটা যেখানে আছে সাথে সাথে আমি খবর পাইলে জানলে আমি কেটে দিচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আগের চাইতে অনেক উন্নতি হয়েছে। এবারের বন্যায় জেলার 58টি ইউনিয়ন ও 4টি পৌরসভার মানুষ এখনও পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, খালের উপর যে বাঁধগুলো আছে সেগুলো কেটে দেওয়া বা অপসারণের অগ্রগতি কতটুকু, আর এগুলো আসলে অপসারণ করা হলে কতটা সুফল পাওয়া যাবে? আসলে কিন্তু আপনি লক্ষ্মীপুরে ছোট বড় মিলে প্রায় 110টি খাল রয়েছে। এই 110টি খাল ইতিমধ্যে তাদের অপসারণ কাজ শুরু করেছে এখানকার পানি উন্নয়ন বোর্ড বা জেলা প্রশাসন। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামানের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, প্রত্যেকটি খালে কিন্তু 2500 অবৈধ বাঁধ রয়েছে বা আশপাশে গড়ে উঠেছে বহুতল ভবন। তবে তারা ইতিমধ্যে প্রায় 200-র মতো বাঁধ কেটেছেন এবং এই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু তারা শুরু করেছেন। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি খাল অপসারণের বিষয়ে কিন্তু হাইকোর্টে অ্যাডভোকেট আব্দুল সাত্তার ফালওয়ান একটা রিটও করেছেন, আর হাইকোর্ট সেটি দ্রুত অপসারণের নির্দেশও দিয়েছেন। তবে আমি এখন যেখানে আছি এটি যে সদর উপজেলার যে অবিরখিল যে গ্রাম, এই গ্রামের কিন্তু মানুষ কিন্তু গত 3 সপ্তাহের উপরে কিন্তু মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছেন। প্রায় আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও পানিবন্দী রয়েছে। তবে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আছেই, কিন্তু পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কিন্তু অনেক বেশি বাড়ছে। তবে লক্ষ্মীপুর সদরের পূর্ব অঞ্চলে যে 12টি ইউনিয়ন, বাগাখা, যে মান্দারি, ধিগুলি, কুশাখালী, চন্দ্রগঞ্জ, দত্তপাড়া,
যে উত্তর জয়পুর, চরশাহী বা যে পার্বতীনগর সহ যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু পানি এখন পর্যন্ত পানি নেমেনি। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এখানকার যে পৌরসভা রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ড এখনো পানিবন্দী হয়ে রয়েছে। প্রায় এখন পর্যন্ত যেটি জেনেছি যে প্রায় 5 লাখের মতো মানুষ এখনো পানিবন্দী রয়েছে। তবে এই পানি যতই কমছে ততই মানুষের দুর্ভোগ বাড়ছে। তবে খালগুলো যদি দ্রুত অপসারণ করা না হয় তাহলে কিন্তু মানুষের যে দীর্ঘস্থায়ী যে জলাবদ্ধতা সেটি থাকবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে। তবে জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে দ্রুত সময় তারা অপসারণ কাজ করছে। এই অপসারণ করলে বা পানিগুলা যত দ্রুত নামবে তাহলে মানুষের যে সুফল, মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেক অংশে কিন্তু কমবে এমনটি তারা জানিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে আসলে মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি, মানুষ কিন্তু এখনো দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে এবারের লক্ষ্মীপুরে যে কয়েকটি এলাকা প্রায় 58টি ইউনিয়ন এবং 4টি পৌরসভা কিন্তু পানিবন্দী রয়েছিল, এখনো মানুষ পানিবন্দী রয়েছে। মানুষের যে দুর্ভোগ সেটি এখন পর্যন্ত আছে। অর্থাৎ এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বা যে জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড তারাও কিন্তু চেষ্টা করছেন দ্রুত সময়ের মধ্যে কিভাবে খালগুলো অপসারণ করে পানি নামানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। যদিও মেঘনা নদীতে বিপদসীমার অনেক নিচে পানি রয়েছে কিন্তু আসলে এই এসব এলাকা এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। তো আসলে মানুষের দুর্ভোগ যেটি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে, কিন্তু দুর্ভোগ কমেনি। অবৈধভাবে বাঁধ নির্মাণ ও অপসারণের বিষয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। কোথাও ডুবো পানি, কোথাও গলা সমান। শহর থেকে গ্রাম পানিবন্দী অসংখ্য মানুষ, বেশি বিপাকে শিশু, নারী ও গর্ভবতী মায়েরা। সম্প্রতি ফেনীতে আকস্মিক বন্যায় পানিবন্দী 40টি পরিবারকে প্রথম খাবার সরবরাহ ও পরে উদ্ধার করেন ঢাকার 4 যুবক। তাদের অদম্য সাহসিকতায় এখন নিরাপদে শতাধিক নারী ও শিশু। আগস্টের বন্যায় পানি বন্দি গোটা ফেনী শহর। একটি ভবনের সিঁড়িতে আটকে পড়ে 4 মাসের শিশু অপ্সরা। তার মা খাবারের সন্ধানে পাশের মহল্লায়। হঠাৎই পানি আরও বেড়ে যাওয়ায় ঘরে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে শিশুটিকে উদ্ধার করেন ঢাকার যুবক মোস্তাফিজুর রহমান। ছাদে ওঠার যে সিঁড়িটা, ওই সিঁড়ির মধ্যে পানি ছুঁই ছুঁই অবস্থায় একটা বাচ্চা পড়ে আছে, মেয়ে বাচ্চা, হয়তো 3-4 মাস বয়সের হবে। এই বাচ্চাটার নিচে হলো ডুবন্ত পানি। আমরা প্রায় 2 হাত ধরে উপরে উঠে ওই বাচ্চাটাকে নৌকায় নিয়ে আসি। বন্যা কবলিত এলাকায় চরম বিপাকে পড়েন গর্ভবতী মা, শিশু ও বয়স্করা। বিশেষ করে তীব্র সংকট দেখা দেয় শিশু খাদ্যের। এমন দুঃসময়ে সেখানে ঢাকা থেকে গুঁড়ো দুধ পৌঁছে দেন মোস্তাফিজের বন্ধুরা। বাচ্চাটার সাথে ওর ফ্যামিলির লোকজন ছিল, তারা কান্না করতেছে, সবাই যে তখন আমার কাছে তো কিছু ছিল না, ভাই আর কিছু করি আর না করি, আর কিছু আনেন আর না আনেন, বাচ্চাদের খাবারটা নিয়ে আসতে হবে। এই স্বেচ্ছাসেবীরা 10 দিন ধরে ফেনী শহর, আলুকদিয়া, লালপোল, ছাগলনাইয়া, লক্ষ্মীপুরে উদ্ধার কাজ করেন। অন্তত 40টি দুর্গত পরিবারকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন তারা। বর্তমান জেনারেশন যেটা আছে তারা মোবাইল কেন্দ্রিকই থাকে। এখন কেউ অত বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সবাই একত্রিত হতে পেরেছে, যার কারণে বন্যাতেও সেম একই আমরা প্রতিফলন দেখতে পেরেছি যে সব যুবক একসাথে ঝাঁপিয়ে পড়েছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, তাতে করে কি হবে, আমাদের এই দেশটা উন্নত হবে, আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে ক্রিয়েটিভিটি তৈরি হবে, তাদের মুড মাইন্ড চেঞ্জ হবে। স্বেচ্ছাসেবকরা বলছেন দেশ ও মানুষের বিপদে এগিয়ে আসা সবার নৈতিক দায়িত্ব। এবারের বন্যায় নতুন প্রজন্ম তা আবারও প্রমাণ করেছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই মাসের অনাবৃষ্টি ও আগস্টের অতিবৃষ্টির কারণে নওগাঁয় রোপা আমনের উৎপাদন বৃদ্ধি এবং ফলন কমের আশঙ্কা করছেন কৃষকরা। ঠাকুরগাঁওয়ের কৃষকদেরও মৌসুমের শুরুতে সেচের উপর নির্ভর করতে হয়েছে। আবাদ দেরিতে শুরু হলেও উৎপাদন ব্যাহত হবে না বলে আশা কৃষি বিভাগের। ধান উৎপাদনে অন্যতম জেলা নওগাঁয় চলতি মৌসুমে রোপা আমনের আবাদ শুরু হয়েছে কিছুটা দেরিতে। কৃষকরা বলছেন জুলাই মাসে অনাবৃষ্টিতে ধান রোপণ পিছিয়ে যায়, পরে 85% জমিতে সেচের মাধ্যমে আবাদ করা হয়। বাকি অংশে আগস্টের বৃষ্টির পানিতে চারা রোপণ করা হলেও অনেকের বীজতলা ডুবে উৎপাদন ব্যয় বেড়েছে। আবার দেরিতে আবাদের কারণে রয়েছে কম উৎপাদনের আশঙ্কা। টাকা খরচ বেশি যাচ্ছে, বিচুন বেশি যাচ্ছে, আপনার হচ্ছে এই উৎপাদন ধানের যে থোপটা হবে সেই থোপটা এখন তো মনে করেন চিকন হয়ে আসবে, ফলন এটার একটু কম হবে, ওটার 16 হয়, এটার 12 হবে এরকম। তবে বিলম্বে আবাদ শুরু হলেও উৎপাদন ব্যাহত হবে না বলে আশা কৃষি বিভাগের। সার্বিকভাবে আমাদের যে আবহাওয়া
এই আবহাওয়া মানে রোপা আমন চাষের জন্য অনুকূলে আছে। বৃষ্টিপাত সেই সাথে রৌদ্রোজ্জ্বল দিন সব মিলিয়ে আমাদের মাঠের অবস্থা ভালো রয়েছে। ঠাকুরগাঁওয়েও বেশিরভাগ জমিতে সেচ দিয়ে ধান আবাদ করা হয়েছে। এখন বৃষ্টি হওয়ায় সেচ লাগছে না। এ অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী কৃষি বিভাগ। আল্লাহ পাক এখন বৃষ্টি দিয়েছে, এই জন্য হয়তো এখন ধান লাগাইতেছি। আল্লাহ যদি রহমত হয় তো ইনশাল্লাহ ফলন কম হবে না। 15ই আগস্ট পর্যন্ত আমাদের যেগুলো আলোক অসংবেদনশীল জাত সেগুলো লাগানোর সুযোগ রয়েছে, এবং আলোক সংবেদনশীল জাত যেগুলো রয়েছে বিশেষ করে সুগন্ধি জাত সেগুলো কিন্তু আমরা সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত লাগাতে পারবো। এবার নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে 3,33,000 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, পরপর 2 মাস অনাবৃষ্টি এবং অতিবৃষ্টিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে, তো আসলে কৃষি বিভাগ যদিও আশা করছে যে উৎপাদন ব্যাহত হবে না, আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে? ঠাকুরগাঁওয়ের মাটি এবং আবহাওয়া ধান চাষের জন্য বেশ উপযোগী বলেই কিন্তু উত্তরের জেলা হিসেবে পরিচিত ঠাকুরগাঁও ধান চাষের একটি অন্যতম জেলা। এই জেলায় এবছর 1,40,000 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এটির অনেকাংশে কিন্তু পূরণ হয়েছে। মৌসুমের প্রথমে অনাবৃষ্টি থাকার কারণে ঠাকুরগাঁওয়ের অধিকাংশ চাষি কিন্তু সেচ প্রয়োগ অর্থাৎ এই গভীর এবং অগভীর নলকূপের মাধ্যমে সেচের চাহিদা পূরণ করেছেন, এবং অনেকাংশে কিন্তু এর আমনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এবছর। এই কারণেই চাষিরা বলছেন যে সেচের খরচ, সেই সাথে পোকামাকড়ের জন্য অতিরিক্ত বিষ, বাজারে সারের দাম কিছুটা বেশি এবং শ্রমিকের খরচ বেশি, সব মিলিয়ে চাষিরা বলছেন এবছর অন্যান্য বছরের তুলনায় উৎপাদন খরচ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আর চাষিদের যেটি বরাবরই অভিযোগ থাকে যে চাষিরা যখন ধান এই পরিশ্রম করে ধান উৎপাদন করে বিক্রি করেন, অর্থাৎ ভরা মৌসুমে চাষিরা কিন্তু ধানের ন্যায্য মূল্য পান না, এমনটা একটি অভিযোগ রয়েছে। যেমন গত বড় মৌসুমে ধানের চাষিরা যখন ধান বিক্রি করছিলেন তখন কিন্তু বাজারে 2,000 টাকার নিচে প্রতি বস্তা অর্থাৎ 2 মণ ধান বিক্রি হতো, আর এখন বর্তমানে 2,600 টাকায় প্রতি বস্তা 2 মণ ধান বিক্রি হচ্ছে। এই কারণে চাষিরা বলছেন যখন চাষিরা ধান বিক্রি করতে যান তখন বাজারে দাম কমে যায়, এবং যখন অন্যান্য ক্রেতারা ধানের যে চাল কিনতে যান তখন কিন্তু চালের দাম বেশি। চাষিরা বলছেন যে এই কারণেই এই বাজারে যে একটি সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটের দিকে কিন্তু সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ দরকার বলে মনে করছেন। আরেকটি অভিযোগ রয়েছে যেটি যখন সরকার ধান ক্রয় করেন, ধানের যখন একটি বাজার দর দেন তখন কিন্তু মৌসুমের শেষে অর্থাৎ চাষিদের ধান বিক্রি হওয়ার পরে কিন্তু সরকারের বাজারের দর নির্ধারণ করেন। এই কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। চাষিদের দাবি যদি সরকার মৌসুমের শুরুতেই এই সরকারি ক্রয়ের একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেন তাহলে কিন্তু চাষিরা উপকৃত হবেন। আর ঠাকুরগাঁয়ের যে পতিত জমিগুলো এখনো রয়েছে সেই জমিগুলো কিন্তু বর্তমানে চাষিরা আগাম জাতের আলু ও লাগানোর জন্য কিন্তু প্রস্তুতি রয়েছেন। এই কারণে ঠাকুরগাঁয়ের যে পতিত জমি রয়েছে সেগুলোর সুষ্ঠু ব্যবহার হচ্ছে। আর চাষিরা এবং কৃষি বিভাগ বলছেন যেহেতু মৌসুমের প্রথমে ধানের পানির চাহিদা কিছুটা বেশি ছিল, পানি ছিল না, আবার পরে সেই বৃষ্টিটা হয়ে গেছে, এই কারণে কিন্তু ফলনের কম হওয়ার কিন্তু আশঙ্কা নয় বলেই কিন্তু মনে করছেন। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামসুজ্জোহা। বগুড়ায় নির্মাণাধীন ফতেহ আলী সেতু এখন গলার কাঁটা। নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি সেতুর অর্ধেক কাজও। ঝুঁকি নিয়েই চলাচল করছে 4 উপজেলার কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। আগামী জানুয়ারিতে কাজ শেষ করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পূর্ব বগুড়ার সাথে সংযোগ সুগম করতে করতোয়া নদীর ওপরে ফতেহ আলী সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয় 2023-এর জানুয়ারিতে, আর শেষ হওয়ার কথা ছিল এবছরের 30 জুন। তবে নির্ধারিত সময়েও শেষ হয়নি নির্মাণ কাজ। নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিনই দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছেন স্থানীয়রা। পরীক্ষার সময় দেখা যায় যে এই সাঁকো দিয়ে পার হতে গেলে অনেক জ্যাম পড়ে যায়, লোকজনের ভিড়াভিড়িতে ঠিক সময় আমরা পরীক্ষার হলে প্রেজেন্ট থাকতে পারি না। মানুষ এখানে পার হয়ে যাচ্ছে। এই কালকে একটা দুর্ঘটনা, আমি যাতেই এক মুরব্বী পড়ে গেছে এখানে,
ভেঙে পড়ে গেছে, কাদর ভিতর পড়ে। প্রায় আপনার 2 বছর হলো এটার কার্যক্রম চলছে। তো এটা আসলে ওইভাবে জোরালোভাবে আমার মনে হয় যে কর্তৃপক্ষ এখানে নজর দিচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগ জানায়, ভূমি অধিগ্রহণ, নদী খনন সহ নানা জটিলতায় সেতু নির্মাণ সময় বেড়েছে। আগামী বছর জানুয়ারিতে সেতুর কাজ শেষ করার আশা এই কর্মকর্তার। আমরা আশা করি যে এই সেতুর নির্মাণ কাজ যেটা এবছরের মে মাস ছিল সেটাকে বর্ধিত করে আমরা আগামী জানুয়ারি মাস পর্যন্ত নিয়েছি। এই 2025 সালের জানুয়ারির মধ্যেই আমাদের এই ফতে আলী সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। 19,83,00,000 টাকা ব্যয়ে ফতে আলী দৃষ্টিনন্দন সেতুটি হবে 40 ফুট প্রশস্ত। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। জয়পুরহাটে বিয়ে ও তালাক নিবন্ধনকারী অনেক কাজীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বর কিংবা কনে পক্ষের যোগ সাজসে ভুয়া কাবিন, তালিকনামা ও প্রতিলিপি তৈরি করেন কেউ কেউ। জবাবদিহিতা ও নিয়ন্ত্রণ না থাকায় এমন স্পর্শকাতর সামাজিক কাজ ঘটছে এমন অনিয়ম। জয়পুরহাটে কাজী আছেন 141 জন। তাদের একাংশের বিরুদ্ধে রয়েছে ভুয়া কাবিন, তালাকনামা ও প্রতিলিপি তৈরির অভিযোগ। 2020 সালে পুলিশ সদস্য গোলাম সাকলাইনকে বিয়ের পর তালাকের ঘটনায় কাবিনের প্রতিলিপি তুলতে গিয়ে এমন প্রতারণার শিকার হয়েছেন শহরের নতুনহাট দেওয়ানপাড়া এলাকার জাকিয়া সুলতানা। সুবিচারের আশায় 3 বছর ধরে তিনি ঘুরছেন আদালতের দরজায়। আমার বিয়ে হয় পাঁচবিবির এক লোকের সঙ্গে, তার সে চাকরি করে পুলিশে। সে বিয়ে করে, বিয়ে হলো কাবিননামা ছিল 2,01,101 টাকা। সে জায়গায় সে কাজীর সঙ্গে যোগ সাধক করে মহারণা শুধু 1,101 টাকা করে। আপনি একটা লোককে বিরক্ত করেন বারবার এক কথা নিয়ে, এই নকল 3 জনে নিছে। আপনি একটা রেজিস্ট্রি করেছে, মেয়েদুলা ভাই 1 কপি নিছে, সাকলাইনের বাড়ি এলি 1 কপি নিছে, আবার হলো মেয়ে 1 কপি নিছে। এমন আরও অভিযোগ রয়েছে একাধিক কাজীর বিরুদ্ধে। ভুক্তভোগীর স্বজনরা জানান, বর কিংবা কনে পক্ষের যোগসাজশে কাজীদের কেউ কেউ প্রতারণা করছেন। সাইফুল কাজী প্রথমে ডুপ্লিকেট ঠিকানা দিয়ে কাগজপত্র হলো তৈরি করছিল, রেজিস্ট্রি। মাসুদ কাজী বা সাইফুল কাজী, এই জাতীয় কিছু কাজী আছে, এদের মানে ভলিউম অসংখ্য ভলিউম। এরা যে কোনো বিয়ে পড়ায় এবং 6কে 9 বানায়, 9কে 6 বানায়। দেখভালের দায়িত্ব থাকলেও দোষী কাজীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা জেলার রেজিস্ট্রারের নেই বলে জানান এই কর্মকর্তা। কাজীদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করা হয় এবং তদন্তে দোষী সাব্যস্ত হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। সামাজিক বন্ধন রক্ষায় কাজীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জেলার রেজিস্ট্রার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। গেল 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে 25% পর্যন্ত বেড়েছে সব ধরনের টায়ারের দাম। রিক্সা, ভ্যানের টায়ারের দাম বেড়েছে প্রায় 150 টাকা। এছাড়া 400 টাকা পর্যন্ত বেড়েছে বাস, ট্রাকের মতো যানবাহনের টায়ারের দাম। বিক্রেতারা বলছেন, বিশ্ব বাজারে রাবারের দাম বাড়ার পাশাপাশি গাজী টায়ার্সে আগুনের ঘটনার পর টায়ারের সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে বাজারে। গেল 25 আগস্ট দুর্বৃত্তরা পুড়িয়ে দেয় গাজী টায়ার্সের কারখানা। ফলে টায়ার ও টিউবের কারখানাটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়। রিক্সা ও ভ্যানের টায়ারের প্রায় অর্ধেক বাজার ছিল গাজী টায়ার্সের দখলে। প্রতিষ্ঠানটিতে আগুনের ঘটনায় থমকে গেছে এর উৎপাদন। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে তাদের পণ্য সরবরাহ বন্ধ থাকায় অন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে বলে জানান ক্রেতা ও বিক্রেতারা। 200-250-300 টাকা কত বাড়ছে একটা করে টায়ার। গাজী টায়ার ছিল 520 টাকা, অন্ত গাজী টায়ার পাওয়া যায় না। ন্যাশনাল টায়ার ছিল 500 টাকা, ন্যাশনাল টায়ার এখন 700 টাকা। রিক্সা, ভ্যানের এই বাজারটা গাজী নিয়ন্ত্রণ করে। ওরা না থাকার কারণে অন্যান্য কোম্পানি যারা আছে ওরা এখন এই সুযোগে কিছুটা রেট বাড়াই দিয়ে মার্কেট চালাইতেছে। রিক্সা, ভ্যানের পাশাপাশি বাস, ট্রাকসহ ভারী যানবাহনের কিছু টায়ারও বিক্রি করত গাজী। বিক্রেতারা বলছেন, প্রতিষ্ঠানটির নতুন কোনো পণ্যের চালান আসেনি বাজারে। গাজীটা যখন আগুন লাগে তার পরে অন্যান্য কোম্পানিরা টায়ারের দাম বৃদ্ধি করছে। গাজী টায়ারটা একটা সাশ্রয়ী মূল্যে পেত বাংলাদেশ, সেই টায়ারটা এখন আর পাচ্ছে না। এখন মনে করেন যে টায়ারের দামটা একটু ঊর্ধ্বগতি, একটু বাড়ছে। এ খাত সংশ্লিষ্টরা বলছেন, কয়েক মাস ধরে টায়ার তৈরির কাঁচামাল রাবারের দাম বেড়েছে। এছাড়া ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে উৎপাদন খরচও বেড়েছে। এ অবস্থায় বেশি দাম দিয়ে বিদেশ থেকে টায়ার আমদানি করতে হবে বলে জানান তারা। রিক্সা সেগমেন্ট হচ্ছে আপনার ভ্যান টায়ার,
রিক্সা টায়ার, ঠিক আছে, সাইকেল টায়ার, এই যে টায়ারগুলো আছে এটাতে আমাদের একচেটিয়া ব্যবসা। এটার প্রভাবটা নেগেটিভ যখন পড়বে তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কত বড় শক্তি একটা আমরা এখানে ছিলাম টায়ার ইন্ডাস্ট্রিগুলো। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 25 লাখ টায়ারের চাহিদা রয়েছে। দেশের বেশ কয়েকটি কোম্পানি টায়ার উৎপাদন করলেও বাজারে চাহিদার 90% বেশি আমদানি করা হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কমপক্ষে 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। দুর্নীতি, অনিয়ম ও লুটপাট, নামে বেনামে ঋণ ও পাচারের কারণে রুগ্ন অবস্থায় দেশের বেশ কয়েকটি ব্যাংক। দেশের ব্যাংক খাত পুনর্গঠনের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত 11টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে। অনিয়ম পেলে আরও কিছু ব্যাংকের পর্ষদ ভাঙা হবে। ব্যাংক খাতের সামগ্রিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, দেউলিয়া অবস্থায় আছে দেশের অন্তত 10টি ব্যাংক। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। দরকার হলে মার্চ করব, কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। এ সময় গভর্নর জানান, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি এবং আগামীতেও করা হবে না। যে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় চলবে। কেউ কেউ এই বিষয়গুলো নিয়ে অপপ্রচার চালিয়েছে বলেও জানান গভর্নর। কোনো প্রতিষ্ঠান, সেটা চারি মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা সালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে, যে বা অপপ্রচারই বলি বা অভিসন্ধিমূলকভাবেই, যে বাংলাদেশ ব্যাংক থেকে বিএফআইইউ থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এটা সত্যি নয়। হয়তো কোনো আইসোলেটেড ক্ষেত্রে কোনো ব্যাংক অতি উৎসাহী হয়ে করে ফেলতে পারে তাদের, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হয়নি। গভর্নর জানান, ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনতে 3টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ব্যাংক যে অবস্থায় থাকুক, গ্রাহকের কোনো ক্ষতি হবে না। এর জন্য আমানতের সুরক্ষা বীমার পরিমাণ 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।